লাইফ টাইম আমি কোনো সময় চাকরি করতে চাই না। তো আমি হঠাৎ করে ভয় পেয়েছি যে কেউ না এখানে, হঠাৎ করে দেখলাম কি কত ইট আকাশ থেকে পড়তেছে। ভোটকে 100 কেজির পাবলিক, ওর কোনো স্কিল নেই, ও মারামারি পারে না, স্টিল তার সাথে আপনার ফাইট দিবে না। যে জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে, প্রচুর ভয় পেয়েছিলাম, প্রচুর ভয় পেয়েছিলাম। মানে যে আমার মনে হচ্ছিল মানে শেষ, আমার লাইফ শেষ। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমাদের পাশে আমাদের একটা ছোট ভাই আছেন, তার নাম হচ্ছে মাহির চৌধুরী। তো মাহির, কেমন আছে তুমি? আলহামদুলিল্লাহ, আজকে শেষ রমজান, যদিও মানে এইখানে আপনাদের এখানে পডকাস্টে আসতে পারে ভালো ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি। আচ্ছা, তো কেমন যাচ্ছে দিনকাল? দিনকাল তো ভালোই যাচ্ছিল, পড়াশোনা চলছিল, সামনে হচ্ছে গিয়ে 10 তারিখ থেকে পরীক্ষা একটা প্রেশার আছে। চেষ্টা করছি ভালো মতো পড়াশোনা করার, বাকিটা আল্লাহ ভরসা। ইনপুট আমাদের হাতে, আউটপুট আল্লাহর হাতে, আল্লাহ যা দিবে রেজাল্ট আসবে। তো কি এইবার কি এসএসসি ব্যাচ? জি, এসএসসি 25। ও আচ্ছা, তো কি করছো সারাদিন? সারাদিন বলতে গেলে পড়াশোনা করছি, ঘুমাইছি, বেনটেন দেখছি। ও, এটা মেনশন করা উচিত যে বেনটেন কিন্তু আমার ফেভারিট কার্টুন, আমি সব প্রতিদিন বেনটেন দেখি। সবাই বেনটেন দেখছি, ইফতার খাইছি, তারপর আপনার এখানে এসে ফ্রি ফায়ার খেলছি। এই তারপরে তোমার একটা কোশ্চেন করি, তোমার জীবনের লক্ষ্য কি? আচ্ছা, এটা খুবই ভালো একটা কোশ্চেন। লক্ষ্য কোনোদিন একটা হওয়া উচিত না, লক্ষ্য অনেক থাকা উচিত আমার পার্সোনালি মনে হয়। যদি বলেন যে লক্ষ্য কি, অনেক লক্ষ্য হচ্ছে গিয়ে একজন হচ্ছে গিয়ে ভালো একজন হচ্ছে চিকিৎসক হওয়া, পাশাপাশি হচ্ছে গিয়ে মানুষের সেবা করা, এটাই আপাতত। সাথে আমি উদ্যোক্তা হতে চাই। ভেরি গুড একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তো তারপর হচ্ছে তুমি কোন ভার্সিটিতে চান্স পেতে চাও? ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল, আর কোনোটায় না? মানে মেডিকেলে যদি এক্সাম দিই তাহলে এটা সবচেয়ে টপ মেডিকেল। সো আমি 250টা সিট আছে এখানে, তো আমি এখানে একটা সিট যে জন্য নিতে চাই। ভেরি গুড পয়েন্ট। তোমাদের আত্মীয়তে মানে কার সাথে বেশি মজা করো? আত্মীয়তা বলতে গেলে আমার ভাগিনা আছে, আমার তামিম এখানে আছে, তারপর হচ্ছে গিয়ে আমার ভাই বোনেরা আছে, সাথে আমার ভাতিজা আছে নিলয়, এদের সাথেই ভালো সময়টা কাটে বেশি বেশি। তারপরে মাহির, তুমি বলো যে মানে চাকরি মানে কি ধরনের চাকরি করতে চাও? ফার্স্ট অফ অল যদি বলি, আমার চাকরি জিনিসটা খুবই বাজে লাগে। একজনের আন্ডারে কাজ করা। আমি কেন চাকরি করবো? আমি আরও 10 জনের চাকরি সৃষ্টি করবো। আমি একজন উদ্যোক্তা হতে চাই যদি সফলভাবে বলতে চান। কিন্তু প্রথমত যদি চিকিৎসক লাইনে যাই, ওইখানে তো স্বাভাবিকভাবে একটা আন্ডারে ইন্টার্নশিপ করা লাগবে, তো ওইটায়। আর যদি আমি যেই লাইনে হচ্ছে গিয়ে উদ্যোক্তা হইতে চাই, ওইটা আমার পার্সোনাল, আমি কাউকে শেয়ার করি না। তো ওই লাইনে যদি কোনো মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আমি যদি কোনো জায়গায় হচ্ছে গিয়ে কাজ করি, জাস্ট ওই চাকরিটাই করতে চাই। এই বিষয়ে আমার মানে লাইফ টাইম আমি কোনো সময় চাকরি করতে চাই না। ভেরি গুড। তারপর হচ্ছে, আচ্ছা তুমি মানে কখনো তোমার স্কুলে মারামারি করছো? অবশ্যই অনেকবারই করছে। আমার আরেকটা জিনিস মেনশন করা উচিত যে মানুষের অনেক প্যাশন থাকে, তো আমার প্যাশন হচ্ছে গিয়ে মারামারি করা। স্বাভাবিকভাবে স্কুল অনেক মারামারি হয়েছে ছোটোবেলা থেকেই। তারপরে মানে তোমার আত্মীয়র মধ্যে কারোর সাথে? অবশ্যই, আমি তো মা তামিমের সাথে মাঝে মাঝে মারামারি করি, ওরে শিখাই, নীলের সাথে করি। আত্মীয়তার মাঝখানে ওরকম মারামারি হয় না, কিন্তু বন্ধু বান্ধবের সাথে ভালোই মারামারি করা হয়। এমন না যে আমি খুব ভালো মারামারি পারি, আমি চেষ্টা করি, কারণ মারামারি আমার প্যাশন। আচ্ছা, তারপর তুমি মানে ফাইটিং এর মধ্যে মানে কাকে বেশি মানে পছন্দ করো? কার ফাইট গুলা বেশি পছন্দ? অবভিয়াসলি ব্রুসলি। আমি ছোটোবেলা থেকে ব্রুসলির, এখন অনেকে এটা দাবি করবে যে ব্রুসলি ফেক মার্শাল আর্টিস্ট। আপনারা একটু ভালোভাবে ইনফরমেশন নিয়ে দেখেন, ব্রুসলি স্কিলগুলো আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ছোটোবেলা থেকে যে ফাইটিং জগতের সময় ব্রুসলিকেই দেখছি, ওর মুভিগুলো খুব ভালোভাবে দেখছি। তো স্বাভাবিকভাবে আমি চাইতেছিলাম যে ওর মতোই একজন ফাইটার হওয়া ইন ফিউচারে। কারণ আপনি যদি লক্ষ্য করেন যে বর্তমান ফাইটটা না কেমন জানি হচ্ছে কি আপনার ওয়েট কেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে ধরেন আপনি অনেক স্কিলফুল প্লেয়ার, বাট আপনার ওয়েট কম, ধরেন আপনার ওয়েট হচ্ছে 50 কেজি, আর কিন্তু ভোটকে 100 কেজির পাবলিক, ওর কোনো স্কিল নেই, ও মারামারি পারে না, স্টিল তার সাথে আপনার ফাইট দেবে না। যে জিনিসটা অনেকটা এরকম হয়ে গেছে। কিন্তু ব্রুসলি কিন্তু জিনিসটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল। ও খাটো হোক, লম্বা হোক, যাই হোক না কেন, ও কিন্তু আপনার ওর ওয়েট যাই হোক, ও কিন্তু এটাকে ম্যাটার করে না। ও সবসময় ম্যাটার করাতে হচ্ছে গিয়ে ওর স্কিল কতটুকু আছে, ও কতটুকু ফাইট করতে পারতো, এটাই। মানে আপনার ওয়েট এখানে কোনো বাধা হতে পারে না, আপনার হাইট কোনো বাধা হতে পারে না, যদি আপনি একজন প্রকৃত স্কিলফুল প্লেয়ার, আপনি ফাইটার হন। তো এরকম লোক, আমি এরকম নিদর্শনগুলো আমি ব্রুসলির মধ্যে দেখছিলাম, এই কারণে আমি সবসময় ব্রুসলির মতো ফাইটার হতে চাই। আচ্ছা, মানে এখন তোমার মধ্যে কি কি স্কিল? আচ্ছা, যেহেতু আমি বলতে চাচ্ছি যে আমি মারামারি শিখছিলাম, বলতে গেলে মার্শাল আর্ট শিখছিলাম, উশু, বাসাবো মাঠে,
বলা যায় 9 মাসের মতো মার্শাল আর্ট শিখছিলাম। তো আমি খুব বেশি ওখানে শিখছি, ওখানে খুবই অল্প সময় শিখছি, বাট ওই সময় অত ভালোভাবে শেখা যায় না। তো আমি মার্শাল আর্ট কীভাবে শিখছি, আমি অ্যাকচুয়ালি মারামারি করতে গেলে মারামারিটা শিখছি, মানে আমি প্রচুর মারামারি করি, আপনারা চিন্তা করতে পারবেন না আমি ছোটোবেলা থেকে কী পরিমাণ মারামারি করতাম। তো এত মারামারি করতে করতে না, মানে ব্রুস লি একটা কথা বলছিল যে তখন তুমি হচ্ছে ফাইট করবা কোনো হচ্ছে সেফটি গার্ড ছাড়া এবং কোনো রুলস ছাড়া, তখন তুমি সবচেয়ে ভালোভাবে নিজেকে ট্রেন করতে পারবা। তো ওই জিনিসটা আমার উপর প্রতিফলনটা হয়েছে, মানে আমি ওভাবেই নিজেকে ট্রেন করছি। তো মোটামুটি বলা যায় আমি আমার মতো 5 জনকে একসাথে আমি ফাইট করতে পারবো, এই অ্যাবিলিটি আমার আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তুমি কোন কার্টুনটা পছন্দ করো? আচ্ছা, কোন কার্টুন পছন্দ করে, এটা একটা ভালো কোশ্চেন। ছোটোবেলা থেকে যেহেতু দেখে বড় হয়েছে বেন 10কে, আমি কিন্তু বেন 10 ছাড়া আগে আরেকটা কার্টুন পছন্দ করতাম, ছোটা ভীম। আরেকটা হচ্ছে কি জানি ওটাকে বলতো, ওই যে কি জানি কি ম্যান জানি স্পাই, কি যে ম্যাগনা রিওগান ছিল, রিওকান্ডো আমার ফার্স্ট দেখা সবচেয়ে ভালো, আমারও অনেক cartoon। ফেভারিট। তো রিওকান্ডো দেখতাম একদম ছোটোবেলায়, তারপর ছোটো দেখতাম, কিন্তু এরপর দেখা শুরু করলাম বেন 10 মানে জিনিসটা পুরো হচ্ছে গল্প, বেন 10 অ্যাকশন, বেন 10 মানে যত যা যা আছে বেন 10 মধ্যে কাল্পনিক বলা চলে ওটাকে। তো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, তাই আমি হচ্ছে বেন 10 দেখি, এবং স্টিল আমি বেন 10 দেখি, অনেক পুরাতন এপিসোড করে দিই। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা তোমার সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটছে বা তুমি কোনো ভৌতিক জায়গায় গেছিলা? ও ওয়েল, আমি অনেক ভৌতিক জায়গায় গেছিলাম ছোটোবেলা থেকেই। তো ছোটোবেলা থেকে যদি বলি ভৌতিক কাহিনী কোনো ঘটছে কিনা, আমি যখন আমার নানু বাড়ি গেছিলাম বরিশাল ঝালকাঠি গেছিলাম, ওইখানে আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে কানামাছি খেলতেছিলাম, আমার ভাই বোন যা সব কাজিন আছে এখানে। হ্যাঁ। তো কানামাছি খেলতে খেলতে সবাইকে স্বাভাবিকভাবে লুকাইতে হবে। আমি করছিলাম কি, মসজিদের পিছে একটু দূরে জায়গা আছে, ওখানে একটা বড় গাছ আছে, ওইখানে লুকাইছিলাম। স্বাভাবিকভাবে ওইখানে দেখতে পারার কোনো কথা না, এবং ওই জায়গাটা না, কোথায় যেন বললা? বরিশাল ঝালকাঠি। বরিশাল ঝালকাঠি মানপাশা গ্রাম। তো ওই যেই জায়গায় আমি লুকাইছিলাম সচরাচর এখানে মানুষ যায় না, তো ওই জায়গায় আমি লুকাইছিলাম। তো হঠাৎ করে না, আমি ওখানে কিন্তু লুকাইছিলাম, হঠাৎ করে দেখলাম কি আমার কাছে কে জানি আসতেছে, দৌড়ে আসছে। তো আমি ভাবছি যে আমি তো লুকাই আসছি, পায়ের শব্দ পাচ্ছি, মানে বুঝতেছি যে আমাকে এখন ধরবে ওরা। হ্যাঁ। হঠাৎ করে দৌড়ে এসে আমি পিছতাকে দেখছি কেউ নেই, কিন্তু আমি স্পষ্ট বলতেছি আমি ওখানে দৌড়ানোর সাউন্ড শুনছিলাম। ভর দুপুর বলতে গেলে 1টা বাজে ওই সময়, নামাজে মানে জোহরের নামাজে পর। তো আমরা ওখানে তো দাঁড়াইছিলাম, তো আমি হঠাৎ করে ভয় পেয়েছি যে কেউ না এখানে। হঠাৎ করে দেখলাম কি কত ইট আকাশ থেকে পড়তেছে, মানে আপনি চিন্তা করেন দুপুরের সময় এরকম ভৌতিক কাহিনী, ইট আকাশ থেকে পড়তেছে, ইট বলতে পাথরগুলো কে জানি মারতেছে। আমি তো ভয়ে শেষ, কী করবো বুঝতেছি না, অনেক দূর, মানে বাসা থেকে অনেক দূর, এখন দৌড়ে যাবো কিনা। তারপর আমি যত শক্তি আছে আমার কাছে চিৎকার দিয়ে একটা দৌড় দিলাম। গেস হোয়াট, মানে ওই সময় ভয় পাইছি। এতটা ভয় পাবেন আপনি চিন্তা করতে পারবেন না কী পরিমাণ ভয় পেয়েছি। তো দৌড়াচ্ছি অনেক জোর, যত শক্তি সব দিয়ে দৌড়াচ্ছি, কিছুক্ষণ পর দেখি যে আমি সেম জায়গায় গেছি। মানে চিন্তা করবেন আপনি, তখন আমরা বয়স ছিল মনে হয় 10 থেকে 11, সত্য কাহিনী বলতেছি। প্রচুর ভয় পেয়েছিলাম, মানে হয় যে আমার মনে হচ্ছিল মানে শেষ, আমার লাইফ শেষ। তারপর কিছুক্ষণ পর হচ্ছে কি আমি জানি না এরপর কী হয়েছিল, আমার এতটা ভয় পেয়েছিলাম যে আমি মনে হয় এরপর অজ্ঞানী হয়ে গেছিলাম। তো এরপর যখন একটু পর সবাই আসলো, পানি ছিটালো চোখে, দেখলাম যে আম্মু আসছে, সাথে অন্যরা আসছে। তো সবাই আর কি ওই সময় বলতেছিল যে সবাই দেখি যে অনেক মানে ভয় পাইছে, যে হয়তো ভাবছে আমি হারাই গেছি। সবাই দেখলাম যে সবাই অনেক ইমোশনাল হয়ে গেছে। তো যখন আমার জ্ঞান আসলো, তখন আমার প্রচুর মানে আমি অদ্ভুত কাণ্ড করতেছিলাম, আমি যতটুকু আম্মুরা যা বলে, মানে সবাই যেগুলো বলে, সে বলতেছিল যে আমি নাকি অদ্ভুত কাহিনী করতেছিলাম, অনেক অদ্ভুত রিয়েক্ট করতেছিলাম। পরবর্তীতে আমাকে এরকম রাখি দেখানো হলো, পরবর্তীতে বলছিল যে ওখানে একটা জিনের বাসা ছিল এখানে, তা আমি ভুলবশত সেখানে ঢুকে গেছিলাম, তো এটা ওর পছন্দ হয়নি। তো স্বাভাবিকভাবে আমাকে এখানে একটু ভয় দেখাচ্ছিল জিন, ওরকম ক্ষতি করে না সেটাই। তো আমার যেই বয়স, সেই বয়স তুলনায় এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। এরপর থেকে একটু ভূতের ভয় পাইতাম, বাট যেহেতু একবার এই কাহিনীটা আমার সাথে হয়ে গেছিলো, আমার কোনো সাহসও বেড়ে গেছিলো, সেইভাবে হচ্ছে গিয়ে মানে সামনে আগাইতাম। এছাড়া আমরা পরবর্তীতে একটা ভূতের বাড়িতেও গেছিলাম, আমার একটা বড় ভাইয়ের সাথে, ইউটিউবার উনি, তো ওনার সাথে গেছিলাম ভূতের বাড়িতে। তো যখন আমরা বাড়িতে গেলাম, কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার যে ভাইয়ের সাথে আমি ওই বাড়িতে গেছিলাম, ওই ভাইয়ের আবার একটা খালাতো ভাই, না সরি মামাতো ভাই ওখানে গেছিলো, আপনি চিনেন নাকি দেখে? তো আচ্ছা ঠিক আছে, তো আমরা হয়তো আপনাকে আমি গল্পটা বলছিলাম আগে। তো আমরা ওখানে গেছিলাম, তো বাড়িতে আমরা শুনে ঢুকছি, বাড়িতে তখন হচ্ছে কি আমরা গেছিলাম মানে 3:30 দিকে। দেখেন ভয় কীরকম, একেবারে নিষিদ্ধ এলাকা, মানে ওখানে যাওয়া নিষেধ। আমরা ওখানে কিন্তু পাঁচিল টপকায় ওখানে গেছিলাম। দ্বিতীয়ত আমরা ওই বাড়িতে ছিল ভূতের ভয়,
তৃতীয়ত ছিল হচ্ছে গিয়ে ওইখানে কুকুর কিন্তু কামড়ায়, কুকুর কিন্তু পাহারা দেয় ওই জায়গাটা, মনে রাখেন ভাই। তারপর হচ্ছে গিয়ে ভয় ছিল হচ্ছে গিয়ে এখানে স্থানীয় বড় ভাইরা আছে, এই দেখেন 4টা ভয় নিয়ে মাথায় ওখানে গেছি, তো ভাবেন কী হবে। বাড়িতে ঢুকলাম, ভিডিও করতেছি, কেন অস্বস্তিকর ফিল হচ্ছে, মানে আমার একার না, এটা সবারই, মানে একটা অস্বস্তিকর একটা ফিল হচ্ছে আমাদের মধ্যে, যে কি মানে এটা না বলে বোঝানো যাবে। ওই যে তোমার ভাইয়েরও নাকি বলছিলা এরকম ফিল হইতাছিল। তা আমরা, তো ভাইয়ের নাম হচ্ছে আলিফ ভাই, তা আমরা সুন্দর হচ্ছে গিয়ে বাড়িটা ঘুরতেছি, তাও সাহস নেই, দেখি যে আশেপাশে মানে 666 মানে ইলুমিনাতি যত সব জিনিসপত্র ওখানে আঁকা ছিল, বুঝা যায় যে তারা শয়তানের পূজা করে এই জায়গায়। আমরা সুন্দর দোতলায় উঠলাম, উঠার পর না মনে হলো কি পিস দিয়ে কেউ যেন চলে গেল। হ্যাঁ, তাকালাম, 3জন দেখলাম কিছুই নেই। এখন আপনি বলেন একজনের মনের ভুল হইতে পারে, 3জনের তো একসাথে মনের ভুল হইতে পারে, কারণ 3জনই সাউন্ড শুনছে, মানে এখানে কিছু একটা ছিল। এবং পরবর্তীতে আমরা দেখি যে লেখা পাশে একটা বাড়ির মতো, মানে একটা রুম, মানে স্বাভাবিকভাবে ওই বাড়িতে ওরকম রুম থাকে না, হয়তো বা একটা গোপন চেম্বার ছিল। তো উপরে দেখি ওখানে লেখা হেল মানে কি জাহান্নাম, আর ওখানে পাশে লিখেছে গোদের। মানে আমরা ওখানে দেখার পর, মানে আমার যে আলিফ ভাই ছিল উনি একটু সাহসী ছিল, মানে আমি আর আমার যে আলিফ ভাইয়ের যে কাজিন আরিফ ভাই, দুজনই তো ভয়, মানে আমরা থাকবোই না, মানে এখানে অনেক ভয় লাগতেছিল, প্রচুর ভয়ঙ্কর। তা আলিফ ভাই বললো যে না, যেহেতু আছে পুরোটা ভিডিও করে যাবো। তা আমরা ওই হেলে ঢুকিনি, আর মানে ভয় লাগতেছিল। আমরা এরপর করলাম কি, ছাদে গেলাম, ছাদে গিয়ে ঘুরলাম ফিরলাম, তো দেখি কি পাশে একটা পরিত্যক্ত হাসপাতাল ছিল, ওই হাসপাতালে উপরে কে জানি দাঁড়ায় আছে, একটা মহিলা। পরে আমরা ডাক দিই, কেউ তাকায় না, বুঝতে কারবার সারা দূরে নামতে গেছি, পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে যখন হচ্ছে জ্ঞান ফিরছে, দেখেছি আশেপাশে কেউ নেই, সন্দেহ হয়ে গেছে। কি করবো ভয়ে মানে গুটি শুটি মেরে আমি কি করবো বুঝছি না, আমি আশেপাশে কেউ নেই। পরে তোমার ওই ভাই কি করছে? ভাই আমি জানি না ভাই কই গেছে। এরপর আমি তো কোনো রকমের হচ্ছে কি নামছি, নিচে নামার পর হচ্ছে গিয়ে দেখি যে ওই ভাই দুজনে এখানে দাঁড়ায় আছে। আমি বলি যে আমাকে একা রেখে আসেন কেন, বলেছে যে আমরা রিক্সা খুঁজতেছিলাম, মানে আশেপাশে কাউকে ডাকা যায় কিনা এই কারণে, মানে তুমি তো ওজন ওয়েট বেশি, তোমাকে টেনে নামানো যায়, তো তোমাকে এখানে রেখে আমরা খুঁজলাম। তারপর আমরা রিক্সা নিয়ে বাসায় চলে এসলাম। এরপর টানা 1 সপ্তাহ আমি ঘুমাইতেই পারিনি, টানা ওই দৃশ্য আমার মাথায় ছিল। তাহলে তো একদম চরম একটা আসলে ছিল এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, এটা আমরা দুইজনই ছিলাম, আমার নাম আলিফ, ঠিক আছে, আমার চ্যানেলেই তো আপনারা ভিডিওটা দেখতেছেন। আমি আর ওই ছিলাম, আর আমার ওই মামাতো ভাই ছিল, একসাথে আমরা ওই ভৌতিক একটা এক্সপিরিয়েন্স করছিলাম এই টিএনটি কলোনিতে আর কি। রেলগেট পার হইলেই টিএনটি কলোনি, ওইদিকে আর কি আমরা এক্সপ্লোর করছিলাম একদিন, এই আর কি, তাই না? হ্যাঁ, তাহলে তো বন্ধুরা, আজকের এই পডকাস্টটাও শেষ করছি এখানেই। তো মাহির ভালো থাকবা, ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। আপনাদের নেক্সট আর কোনো পডকাস্টে দেখি যদি দেখা হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি সালাম দিলা? ওয়ালাইকুম আসসালাম। কি